সম্প্রতি মুক্তি পাওয়া খুবই জনপ্রিয় এক ড্রামা নিয়ে আজ হাজির হয়ে গেলাম। হ্যাঁ, বলছিলাম হিডেন লাভ নামের ড্রামাটির কথা। মূলত এই ড্রামাতে এক স্কুল পড়ুয়া মেয়ে তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে। তবে ওদের মাঝে কিছু বয়সের ব্যবধান ছিল, এজন্য ছেলেটি ওকে ছোট বোন হিসেবেই দেখত, যার ফলে মেয়েটি আর ওর ভালোবাসা প্রকাশ করার সাহসী পায় না। এখন ছেলেটি কি আদৌ মেয়েটির ভালোবাসা বুঝতে পারবে? তা জানার জন্য অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা স্যাংজিকে দেখি। ও ক্লাসে ছিল, তবে ও ড্রয়িং নিয়েই ব্যস্ত ছিল, এজন্য টিচার ওকে বকা লাগায় আর আগামীকাল ওর গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর ও বের হয়ে ওর ভাইকে মেসেজ করে সাহায্য চায়, তবে ওর ভাই ওকে সোজা নিষেধ করে দেয়। এতে ও মন খারাপ করে বাড়িতে আসে। ও জানতে পারে ওর ভাই বাসায় এসেছে। আসলে ওর ভাই দূরে এক ইউনিভার্সিটিতে পড়ে আর হোস্টেলেই থাকে। স্যাংজি খুশি খুশি ওর ভাইয়ের কাছে যায় মানানোর জন্য। তবে এখানে এত হ্যান্ডসাম এক ছেলেকে দেখে ওর তো হুঁশই উড়ে যায়। এমন মনে হচ্ছিল ও প্রথম দেখাতেই ছেলেটির প্রেমে পড়ে গেছে। আসলে ওর নাম হলো জাওশু। ও হচ্ছে স্যাংজির ভাইয়ের বন্ধু। স্যাংজি ভাবে ওর ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে জাওশু হাসতে থাকে। তখনই এখানে ওর ভাই ইয়ান চলে আসে। জাওশু ইয়ানকে বলে, আমাদের চেহারা কি একই রকম যে তোর বোন ভাবছে আমি নাকি তুই, যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এগুলো শুনে ইয়ান ওকে মারতে থাকে। তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আমি সার্জারি করিয়ে আমার এই হ্যান্ডসাম ফেসটা কেন বদলাবো? স্যাংজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম না। ইয়ান চলে যাচ্ছিল। স্যাংজি ওকে আটকে ওর থেকে সাহায্য চায় ওর স্কুলে যাওয়ার জন্য। বরাবরের মতো এবারও ওর ভাই নিষেধ করে দেয়। এতে স্যাংজি কাঁদতে থাকে আর মাকে বলে, ভাই আমাকে মেরেছে। এসব শুনে মাও ওর ভাইকে মারতে থাকে। এগুলো দেখে জাওশু ভাবতে থাকে, কি দুষ্টু মেরে বাবা। ভাইয়ের থেকে সাহায্য না পেয়ে এবার স্যাংজি জাওশুর কাছে সাহায্য চায়। টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে, তুমি প্লিজ আমার ভাই হয়ে স্কুলে যাবে। জাওশু তো প্রথমে রাজি হচ্ছিল না, তবে ওর অনেক জোড়াজড়িতে জাওশু যাওয়ার সময় ওর নাম, স্কুলের নাম এসব জিজ্ঞেস করে যায়। তবে স্যাংজি এখনও শিওর ছিল না জাওশু কি ওর স্কুলে যাবে কিনা। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। স্যাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর ভাই অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি এসেছে। খাওয়ার সময় ইয়ান বাবার থেকে গাড়ির চাবিটা চায়, কারণ ওর হোস্টেল চেঞ্জ হয়েছে। ওর সাথে ওর বন্ধুদের জিনিসপত্র হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনেই স্যাংজি বুঝে যায় এটা জাওশু হবে। তাই ও বলে, আমিও তোমার জিনিসপত্র গুছাতে সাহায্য করব, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ইয়ান মানছিল না, তবে বাবা মায়ের জোর করাতে ও মেনে যায়। এরপর স্যাংজি ওর ভাইয়ের হোস্টেলের কাছে যায়। সেখানে একটি পুতুল ছিল যেটা ওর ভালো লাগে। তখনই পেছন থেকে জাওশু চলে আসে। এত বছর পর ও জাওশুকে দেখে অবাক আর ব্লাশও করতে থাকে। জাওশুও ওকে দেখে চিনে ফেলে, আরে তুমি তো স্যাংজি, ওই বাচ্চা মেয়েটা। ও বলে, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। এখন আমি ক্লাস 8-এ না 11-এ। জাওশু বলে, তুমি যখন বড় হয়ে গেছো এই পুতুল দিয়ে কি করছো? এমনিতেও এটা আর আমার কাজে আসবে না, দাও ফেলে দেই। স্যাংজি সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তবে এখনও আমার কাছে পুতুল ভালো লাগে। এটা শুনে ও হাসে। এরপর ওরা দুজন জিনিসপত্র নিয়ে হোস্টেলের ভেতরে যায়। ওর ভাইয়ের বন্ধুরা ওর সাথে পরিচয় হয়। জাওশুর পারিবারিক কিছু সমস্যা আছে, যার ফলে ও অনেকগুলো পার্ট টাইম জব করে। তাই ও নিজের জবে চলে যায়। এরপর স্যাংজিও সেখান থেকে চলে যায়, তবে ভুলবশত ওর নোটবুকটা এখানেই ফেলে যায়। রাতে ও পড়ছিল, এখনও বুঝতে পারে ও ভুল করে নোটবুকটা ফেলে এসেছে। ও
ওর ভাইয়ের কাছে কল করে, তবে জাওশু ফোনটা পিক করে। স্যাংজি ওর নোটের কথা বলে। জাওশু বলে ঠিক আছে, আগামীকাল ঠিক 6টায় তুমি বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার নোটবুক দিয়ে আসবো। এতে স্যাংজি অনেক খুশি হয়ে যায় আর অনেকগুলো অ্যালার্ম লাগিয়ে রাখে যেন সকালবেলা ও জলদি উঠতে পারে। পরদিন ও জলদি জলদি বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে জাওশু এখনো আসছে না। ওর তখন ওই দিনের কথা মনে পড়ে যেদিন ও জাওশুকে ওর টিচারের সাথে দেখা করতে বলেছিল। ক্লাস শেষ হয়ে গেছে, তবে এরপরও জাওশু আসেনি। এতেও মন খারাপ করে ক্লাস থেকে বের হয় আর পড়ে যায়। তখনই ওর সামনে জাওশুকে দেখতে পায়। জাওশু ওকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর স্যাংজি ওকে টিচারের কাছে নিয়ে যায়। জাওশু বলে আমি স্যাংজির ভাই। টিচার তো স্যাংজির নামে অনেক কমপ্লেন করে। এমনিতে স্যাংজি ভালো ছাত্রী, কিন্তু ক্লাস টাইমে ও পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না। জাওশুও টিচারের সামনে ওকে একটু বকা লাগায়, তুমি ক্লাসে এরকম কেন করো, বাসায় তো টিচারের খুবই প্রশংসা করো। এটা শুনে টিচার খুশি হয়ে যায় আর এবারের মতো স্যাংজিকে মাফ করে দেয়। সিন আবারও বর্তমানে আসে। ও জাওশুর অপেক্ষা করছিল। তখনই জাওশু ওর জন্য মিল্ক নিয়ে আসে। স্যাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর জাওশু ওকে এসে লিখতে সাহায্য করছিল। স্যাংজি তো ওকেই দেখছিল। স্যাংজির কিন্তু মিল্কে অ্যালার্জি আছে, তবে এটা জাওশু দিয়েছে, এজন্য ও এটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। আজ ওর বাবা মা বাহিরে কোথাও গেছে, তাই ইয়ান এসে বলে আমি বাহিরে যাচ্ছি খাবার খেতে, তুমিও আমার সাথে চলো। তবে স্যাংজি যেতে নিষেধ করে দেয়, কিন্তু যখনও শুনতে পায় ওর ভাই ওর বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, এতেও ভাইয়ের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। জাওশু যখন গাড়িতে আসে, স্যাংজি লুকিয়ে লুকিয়ে ওকেই দেখছিল, যেটা জাওশু খেয়াল করে আর বলে তুমি আমাকে হাই হ্যালো কেন বললে না। তাই স্যাংজি ওকে হাই বলে। ও বলে তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়। এতে স্যাংজি ঘাবড়ে যায়। ইয়ান বলে মজা করা বন্ধ কর। স্যাংজি বলে না, তুমি একদমই হ্যান্ডসাম না। জাওশু বলে তাহলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো। এটা শুনে সবাই অবাক। মোটু ওকে আটকে নেয়, ও একটু বেশিই মজা করে। তুমি ওর কথায় রাগ করো না, ও একদমই ভালো ছেলে না। ইয়ানও বলে হ্যাঁ, ও একদমই ভালো ছেলে না। স্যাংজিও বলে হ্যাঁ একদম। স্যাংজির বলাতে জাওশুর মনটা খারাপ হয়ে যায়। এর মাঝে ওরা রেস্টুরেন্টের কাছে চলে আসে। স্যাংজির শরীরটা একটু খারাপ লাগছিল, তাইও ওয়াশরুমে যাচ্ছিল। পেছন থেকে জাওশু দেখে ফেলে ওর স্কার্ট খারাপ হয়ে গেছে, তাইও স্যাংজিকে কভার করে হাঁটতে থাকে। স্যাংজি ওয়াশরুমে যাওয়ার পর জাওশু ইয়ানকে নিয়ে প্যাড কিনতে যায়। ওরা খুবই লজ্জা পাচ্ছিল, তবে কোনোভাবে ওরা প্যাড আর স্কার্ট কিনে নেয়। এরপর এক মেয়ের মাধ্যমে সেগুলো ওরা স্যাংজির কাছে পাঠায়। স্যাংজি এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাইও বাড়ি চলে যেতে চাচ্ছিল। ওর ভাই বলে আরে এটা তো সাধারণ ব্যাপার, আর ওকে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে যায়। জাওশু জানতে পারে স্যাংজি গরুর মাংস পছন্দ করে না, তাইও নিজ হাতে স্যাংজির খাবার থেকে মাংসগুলো সরিয়ে দেয়। ওর এত কেয়ার দেখে স্যাংজি খুশি হয়ে যায়। পরদিন স্যাংজি ওর ফ্রেন্ড সুয়ের সাথে এক ক্যাফেতে আসে। সেখানে জাওশু পার্ট টাইম জব করছিল। স্যাংজি কিছু অর্ডার না করেই বারবার জাওশুকেই দেখছিল, যেটা জাওশু দেখে ফেলে। ও যখন বিল পে করতে যায়, জাওশু বলে এখানে কিছু টাকা কম আছে, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে সেটারও তো ট্যাক্স দিতে হবে। স্যাংজি বলে এরকম কিছুই না। এটা শুনে জাওশু হাসে আর ওর থেকে টাকা নেয় না। এরপর স্যাংজি স্যুপ খাচ্ছিল, তখনও শুনতে পায় জাওশু ওর বস থেকে অ্যাডভান্স টাকা চাচ্ছে, কারণ ওর টাকার দরকার আছে। তখনই ওর বন্ধুরা এখানে চলে আসে আর স্যাংজি ওদের সাথে চলে যায়। আজ ফুজ্যাংয়ের জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। ফুজ্যাং আবার স্যাংজিকে পছন্দ করে, ও স্যাংজিকে প্রপোজ করতে এনেছিল। স্যাংজি এটা বুঝতে পারে, তাইও এখান থেকে বের হয়ে যায় আর ফুজ্যাংও ওর পিছু যায়, যেটা দেখে রুয়ের একদম ভালো লাগে না। ফুজ্যাং স্যাংজিকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তুমি আমার প্রথম ভালোবাসা। স্যাংজি বলে দেখো আমি তোমাকে শুধু বন্ধু ভাবি, তো প্লিজ এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। এগুলো শুনে ফুজ্যাং অনেক কাঁদতে থাকে। ওদের কথাগুলো আবার জাওশু শুনে ফেলে। ও
ওকে দেখে ফুজাং এখান থেকে চলে যায়। জাওশু ওকে বোঝায়, হ্যাঁ মানলাম তুমি তোমার ক্লাসমেটকে ওভাবে পছন্দ করো না, কিন্তু এভাবে ডিরেক্ট না করে সুন্দর করে বোঝাতে পারো। কিছুক্ষণ কথা বলার পর জাওশু ওকে টাকা ফেরত দেয়, কারণ স্যাংজি বিলের টাকাটা রেখে এসেছিল। স্যাংজি জিজ্ঞেস করে, তোমার কি টাকার সমস্যা চলছে? তাহলে বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। জাওশু নিষেধ করে দেয়, ও তো আর স্যাংজির থেকে সাহায্য নিবে না। স্কুলে স্যাংজি রুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তবে রু ওকে ইগনোর করতে থাকে। পরের সিনে দেখি ফুজাংয়ের রেস চলছিল। রু জোরে জোরে ওকে চিয়ার আপ করছিল। এটা দেখে স্যাংজি বুঝে যায় রু ওর সাথে কেন কথা বলছে না, কারণ রু ফুজাংকে পছন্দ করে, কিন্তু ফুজাং স্যাংজিকে পছন্দ করে। এরপর হাই জাম্প কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে টিচার স্যাংজিরও নাম দিয়ে দিয়েছে। এখানে জাওশু আর ইয়ান ভলেন্টিয়ারের কাজ করছিল। স্যাংজি একে একে দুবার চেষ্টা করে, তবে পারে না, আর তিনবারের সময় ও তো পড়ে ব্যথায় পেয়ে যায়। ইয়ান জলদি ওকে কাঁধে তুলে নেয়। টিচার জাওশুকে বলে, তুমি তো স্যাংজির ভাই, তাহলে ওকে। ইয়ান কিছু বলার আগেই স্যাংজি বলে, ও আমার বাবা হয়। এটা শুনে টিচার অবাক। জাওশুও বলে, হ্যাঁ ও আমাদের বাবা হয়। এতে ইয়ান রেগে স্যাংজিকে কাঁধ থেকে নামিয়ে দেয়। তাই জাওশু ওকে কাঁধে তুলে নিয়ে যায় আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। এর মাঝে ইয়ান চলে আসে আর নিজেই স্যাংজিকে নিয়ে যেতে থাকে। তখন স্যাংজি দেখতে পায় জাওশু শুধু ওকেই না, বাকি সবাইকেই এভাবে ট্রিট করে, যেটাতে ওর মনটা খারাপ হয়ে যায়। পরদিন ক্লাসে আসার পর রু ওর কাছে এসে বলে, তুমি কি আমার সাথে শপিংয়ে যাবে? এতে স্যাংজি খুশি হয়ে যায়। ও ভেবেছে রুয়ের রাগটা ভেঙে গেছে। রাস্তায় রু ওকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি টাকা এনেছ? ও বলে, হ্যাঁ এনেছি তো। এক গলিতে তিনটা মেয়ে ওদেরকে বুলি করতে শুরু করে। রুকে বলে, তুমি আজ টাকা এনেছ তো? রু বলে, আমার কাছে টাকা নেই, তবে আমার বন্ধুর কাছে আছে। তাই মেয়েগুলো এবার স্যাংজিকে বুলি করতে শুরু করে। ওর পার্স নিয়ে যায়, এত কম টাকা, কাল থেকে বেশি করে টাকা আনবে, আর না হয় আমরা তোমার স্কুলে পৌঁছে যাব। এসব বলে ওরা চলে যায়। স্যাংজি বুঝতে পারে রু ইচ্ছে করেই ওর সাথে এরকমটা করেছে, তাই ও রাগ করে চলে যেতে থাকে। জাওশুও ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জাওশু ওর চেহারা দেখেই বুঝে কিছু তো হয়েছে। স্যাংজি অনেক কাছিল, তাই জাওশু ওকে জড়িয়ে ধরে। শান্ত হওয়ার পর স্যাংজি ওকে সব কিছু বলে, মেয়েগুলো ওর সাথে কি কি করেছে। জাওশু ওর মনটা ভালো করার জন্য সুন্দর এক রাস্তা দিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়, যেটাতে স্যাংজি খুশি হয়ে যায়। পরদিন ও যখন স্কুলে আসে, ও দেখে ওর ভাই সব বন্ধুদের নিয়ে এসেছে ওই বুলিদের ধুলাই করার জন্য। স্যাংজিকে এক বন্ধুর কাছে রেখে ওরা তিনজন ওই গলিতে যায়, যেখানে মেয়েগুলো সিগারেট খাচ্ছিল। ইয়ান প্রথমে ওদেরকে সুন্দর করে বোঝায়, তুমি কাল আমার বোনকে বুলি করেছ, এরপর থেকে আমার বোন কি কারো সাথেই এসব করবে না। মেয়েগুলো অনেক বেয়াদবি করছিল, তাই জাওশু এবার রেগে ওদের সাথে কথা বলে, যেটাতে মেয়েগুলো ভয় পেয়ে যায়। এখানে স্যাংজি অপেক্ষা করছিল। একটু পর ওর ভাই ওর পার্স নিয়ে ফিরে আসে, যেটাতে স্যাংজি খুশি হয়ে যায়। রু ইচ্ছে করে ওর ফ্রেন্ডকে বুলিদের কাছে নিয়ে গেছে, এজন্য ওকে স্কুল থেকে ট্রান্সফার করে দেয়া হয়। যাওয়ার পথে রু নিজের ভুলটা বুঝতে পারে আর এক নোটের মাধ্যমে স্যাংজির কাছে মাফ চায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায় আর ওদের এক্সাম হয়ে যায়। স্যাংজি সব সাবজেক্টেই ভালো করেছে, শুধুমাত্র সায়েন্স ছাড়া। তাই বাবা বলে, তোমার জন্য নতুন টিউটর রাখা হবে, যেটা আর কেউ না ইয়ান ছিল। পড়ানোর সময় স্যাংজি যখন এক প্রশ্ন অনেকবার জিজ্ঞেস করে, এতে ইয়ান অনেক রেগে যায় আর ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। তাই মা বলে, থাক, আমি ওর জন্য নতুন টিউটর রাখবো। স্যাংজি যখন জানতে পারে ওর নতুন টিউটর জাওশু, ও তো অনেক খুশি হয়ে যায়। ওকে পড়ানো শেষে জাওশু ইয়ানের সাথে গেম খেলছিল। এর মাঝে স্যাংজি এসে লুকিয়ে লুকিয়ে জাওশুর ছবি তুলতে থাকে, যেটা জাওশু দেখে ফেলে আর ছবির জন্য পোজও মারতে থাকে। এতে স্যাংজি এমন নাটক করে যেন ও ক্যামেরাটা পরিষ্কার করছে। ইয়ান বলে, তুমি ওর ছবি তুলছো আর আমার ছবি তুলছো না কেন? আমি কি হ্যান্ডসাম না? ও বলে, না, তুমি তো একটা বান্দর। ইয়ান এতে অনেক রেগে যায়, কারণ স্যাংজি কখনো ওর প্রশংসা করে না।
এভাবেই কিছুদিন জাওশু স্যাংজিকে পড়াতে থাকে। তবে স্যাংজির তো পড়াতে মনই ছিল না, ও সারাক্ষণ জাওশুকেই দেখতে থাকে। জাওশু বুঝতে পারে ও সায়েন্সে একদমই ইন্টারেস্টেড না, তাইও স্যাংজিকে নিয়ে একটি সায়েন্স মিউজিয়ামে যায়, যেন ওকে ভালো মতো সায়েন্স বুঝাতে পারে। পুরো মিউজিয়াম ঘোরার পর স্যাংজি ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার স্বপ্ন কি? জাওশু বলে, আমি অনেক অসাম একটি গেম বানাতে চাই। স্যাংজি বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? ও বলে, আপাতত এসবের জন্য আমার সময় নেই, তবে চিন্তা করো না, যেদিন আমার গার্লফ্রেন্ড হবে সবার আগে তাকে আমি তোমার সাথেই দেখা করাবো। এরপর স্যাংজি ওর ভাইয়ের সাথে বাড়ি ফিরে আসে। একটু পর ও বুঝতে পারে ও নিজের ড্রয়িং খাতাটা মিউজিয়ামেই ফেলে এসেছে। স্যাংজি সেখানে কল করে। ওনারা বলে, আপনার সাথে যে ছেলেটি ছিল তার কাছেই সেটা দিয়ে দিয়েছি। এর মানে স্যাংজির ড্রয়িং খাতাটা এখন জাওশুর কাছে। এতে স্যাংজি চিন্তায় পড়ে যায়, কারণ সেখানে ও নিজের আর জাওশুর অনেকগুলো ড্রয়িং করেছে। পরদিন জাওশু ইয়ানের মাধ্যমে সেই ড্রয়িং খাতাটি পাঠিয়ে দেয়। স্যাংজি ভাবতে থাকে, জাওশু নিজে এসে আমাকে দিল না কেন? ও কি আমার ড্রয়িংগুলো দেখে ফেলেছে? ও কি জেনে গেছে আমি সিক্রেটলি ওকে পছন্দ করি? পরের সিনে দেখি ইয়ান অনেক রেগেছিল। জাওশু জিজ্ঞেস করে কি হয়েছে। ও বলে, স্যাংজি সকালে বলল ও এক ডেটিং অ্যাপের মাধ্যমে কাকে নাকি ডেট করছে, যেটা নিয়ে আমি আর বাবা রেগে আছি। জাওশু বলে, তুই বেশি চেতিস না, আমি আর তুই কাল গিয়ে ওকে বুঝাবো। স্যাংজি তো ডেটিং অ্যাপের ব্যাপারে সবাইকে মিথ্যে বলেছে, যেন জাওশু ওকে সন্দেহ না করে, আর এই চক্করে ঘরের সবাই এখন ওকে বকছে। তখন ওরা দুজন আসে স্যাংজিকে বুঝাতে। জাওশু বলে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি, কোন ক্লাসে পড়ে? স্যাংজি বলে, ও স্কুলে না ভার্সিটিতে পড়ছে, কিছুদিন পরই গ্র্যাজুয়েট হবে। জাওশু অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তোমার কত বছরের বড়? স্যাংজি বলে, 5 বছরের। আসলে ও এখানে জাওশুর কথাই বলছিল। জাওশু ওকে বোঝায়, দেখো, এই সময় এসবের পেছনে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দাও, গ্র্যাজুয়েটের পর এসব করো, যেটাতে স্যাংজিও রাজি হয়ে যায়। এরপর ও হোস্টেলে ছিল, তখন ওর কাছে হাসপাতাল থেকে কল আসে, তোমার বাবার অবস্থা তেমন ভালো না। এটা শুনে ও জলদি হোস্টেল থেকে বের হয়ে পড়ে। স্যাংজি ওর ভাইকে বলে, জাওশু যে কিছুদিন আমাকে পড়াতে আসছে না। ইয়ান বলে, ও এক ইমার্জেন্সি কাজে ওর শহরে গেছে। অন্যদিকে আমরা জাওশুকে দেখি, ওর কাছে জিয়াং নামের একটি মেয়ে আসে, যাকে দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। এই মেয়েটা কে সেটা আমরা পরেই জানতে পারবো। অবশেষে জাওশু আর ইয়ানদের গ্র্যাজুয়েটের দিন চলে আসে। স্যাংজিও এখানে এসেছে। ও তো লুকিয়ে লুকিয়ে জাওশুকেই দেখছিল। জাওশুও এটা খেয়াল করে আর ওকে দেখতে থাকে। স্যাংজি ওকে ফুল দেয় আর ওকে একটা টাই গিফট করতে নিচ্ছিল, কিন্তু তখনই জাওশুর বন্ধুরা ওকে ডাকে। ওরা সবাই একসাথে ছবি তুলে, জাওশু স্যাংজির সাথেও ছবি তুলে। রাতের বেলা ওরা সব বন্ধুরা আড্ডা দিচ্ছিল, কারণ এখন ওরা সবাই আলাদা হয়ে যাবে, যে যার শহরে চলে যাবে। সবাই এখানে ড্রিঙ্ক করে, তবে জাওশু করে না। ইয়ান অনেক ড্রিঙ্ক করে ফেলে, তাই জাওশু ওকে বাড়িতে নিয়ে আসে। শব্দ শুনে সবাই নিচে চলে আসে। অনেক রাত হয়ে গেছে, তাই ইয়ানের মা আজ রাত জাওশুকে এখানেই থাকতে বলে। মায়ের বলাতে স্যাংজি ওকে ইয়ানের জামা কাপড় দেয়। মাঝরাতে ও দেখে জাওশু একাই বসে আছে। স্যাংজি ওর কাছে এসে বলে, তোমার কি হয়েছে? জাওশু বলে, আমার উপর অনেক পাওনা আছে। এটা শুনে স্যাংজি বলে, আমি তোমাকে প্রমিস করছি, আমি বড় হয়ে যখন টাকা কামাবো সব টাকা তোমাকে দিয়ে দিব। আমরা দুজন মিলে তোমার সব পাওনা পরিশোধ করে দিব। এটা শুনে জাওশু হাসে আর বলে, আমি তো মজা করছিলাম। স্যাংজি ওর রুমে চলে আসে। একটু পর ও দরজা খোলার শব্দ শুনতে পায়। বেলকনিতে গিয়ে দেখে জাওশু চলে যাচ্ছে। স্যাংজির মনটা অনেক খারাপ হয়ে যায়। ও দেখে জাওশু ওকে মেসেজ দিয়েছে, তুমি নিজের খেয়াল রেখো, ভালো মতো পড়াশোনা করো, যখনই তুমি ভালো রেজাল্ট করবে আমি তোমার জন্য গিফট পাঠাবো। স্যাংজি এখন ডিসাইড করে ফেলে ও যেভাবেই হোক জাওশুর শহরের ইউনিভার্সিটিতে পড়তে যাবে, যেন ও জাওশুর আশেপাশে থাকতে পারে। এরপর থেকে ও মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। ও ভালো রেজাল্ট করে জাওশুকে ছবি পাঠায়, আর প্রমিস মোতাবেক জাওশুও ওর জন্য গিফট পাঠায়, যেগুলো স্যাংজি অনেক যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয়।
একদিন ও শুনতে পায় ওর ভাইয়ের এক বন্ধু বলছে এখন তো জাওশুও ওর গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। এটা শুনে স্যাংজির মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এই মেয়ে কাউকে কিছু না বলে সোজা জাওশুর শহরে চলে যায়। সেখানে যাওয়ার পর ওর কাছে ইয়ানের কল আসে, তোমার টিউশনের সময় হয়ে গেছে, কোথায় তুমি? স্যাংজি বলে, আমি জাওশুর শহরে এসেছি। ইয়ান বলে, কি, তুমি সেখানে কেন গেছো? স্যাংজি মিথ্যে বলে, আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এতে ইয়ান অনেক রেগে যায়, খবরদার ওই ছেলের সাথে দেখাও করবে না, তুমি সেখানে থাকো, আমি তোমার কাছে জাওশুকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর জাওশু এখানে চলে আসে। ও একা ছিল না, ওর সাথে একটি মেয়ে ছিল। এটা দেখে স্যাংজির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। জাওশু বলে, তুমি এখানে কি করছো? তোমার ঘরের সবাই কত চিন্তায় আছে তুমি জানো? তুমি যে ছেলের সাথে দেখা করতে এসেছো ও কোথায়? স্যাংজি বলে, ও আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, কারণ আমি ওর ছোট, ও নিজের গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এসব বলে ও অঝরে কাঁদতে থাকে। শান্ত হওয়ার পর ও জাওশুকে ওই গিফটটা দেয়, যেটা ও গ্র্যাজুয়েশন সেরিমনির দিন দিতে পারেনি। এরপর ও জাওশুকে বিদায় দিয়ে ওর শহরে চলে যায়। ও নিজের ভাইকে দেখে আরও কাঁদতে থাকে। এভাবেই অনেক সময় পার হয়ে যায়। স্যাংজি ওর অতীত ভুলে নতুন করে জীবন শুরু করেছে। ওর হাই স্কুল শেষ, আর এখন ও জাওশুর শহরের সেই ভার্সিটিতে পড়ছে। এখানে আমরা স্যাংজির নতুন 3 বন্ধুকে দেখতে পাই, যারা ওর রুমমেটও হয়। ও হলো নিং, আর এটা হলো শিন, শেষে ওয়াং। হঠাৎ করে ওয়াং কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মিং নামের এক ছেলে এসে ওর সাহায্য করে। ওরা দুজন যখন এখানে আসে, মিং নিজের পরিচয় দেয়, আমি স্পোর্টস ডিপার্টমেন্টের। এখানে ওদের সবার সাথে মিংয়ের বন্ধুত্ব হয়ে যায়। আজ নিংয়ের জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে নিংয়ের জন্মদিন সেলিব্রেট করতে আসে। আমরা এখানে জাওশুকেও দেখতে পাই, তবে জাওশু আর স্যাংজি একজন আরেকজনকে দেখতে পায় না। স্যাংজি বোর হচ্ছিল, তাই ও হাওয়া খেতে বাহিরে আসে। তখনই জাওশু ওকে ডাকে। স্যাংজি ওকে দেখে অবাক। জাওশু বলে, তুমি এতদিন ধরে আমার ফোন মেসেজ কেন ইগনোর করছো? স্যাংজি তো আর বলতে পারছে না, ও ইচ্ছে করেই জাওশুকে ইগনোর করছিল, তাই ও বাহানা মেরে এখান থেকে চলে যায়। ওর সব বন্ধুরা রাত 11টা পর্যন্ত এখানে আড্ডা দিবে, তবে স্যাংজির মা এত রাত পর্যন্ত বাহিরে থাকতে নিষেধ করেছিল, তাই ও হোস্টেলে ফিরে যাচ্ছিল। রাস্তায় আবারও ওর সাথে জাওশুর দেখা হয়, তাই জাওশু ওকে হোস্টেল পর্যন্ত আগিয়ে দেয়। ও বলে, তুমি কি আবারও এখানে তোমার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এসেছো? স্যাংজি বলে, না, আমি এমনিতেই এসেছি। পরদিন নিং বলে, মিং কি তোমাকে মেসেজ করেছে? ও হয়তো তোমাকে পছন্দ করে। তুমি চলে আসার পর মিং বারবার তোমার কথাই বলছিল। স্যাংজি চেক করে দেখে মিং সত্যিই ওকে মেসেজ করেছে। এরপর স্যাংজি ওর কাহিনীকে ওর এক বন্ধুর কাহিনী বলে ওদেরকে শোনাতে থাকে। আমার এক বন্ধু আছে, ও নিজের ভাইয়ের বন্ধুকে পছন্দ করে, যে একজন গেম ডেভেলপার। শিন বলে, কোন গেম, নাম বলো তো? স্যাংজি যখন গেমের নাম বলে, শিন বলে, এটা তো এই বছরের হিট গেম, আমিও এখন এটাই খেলছি। মানে জাওশু ওর স্বপ্নটা পূরণ করে ফেলেছে। ওরা স্যাংজিকে ওই ছেলে আর মেয়ের বয়সের কথা জিজ্ঞেস করে। ও বলে, মেয়ের 20 আর ছেলের 25। এটা শুনে ওরা বলে, এটা তো অনেক বেশি, কিন্তু ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সমস্যা নেই। এর মাঝে ওর কাছে ওর বাবার কল আসে। বাবা বলে, তুমি জাওশুকে অ্যাজ আ থ্যাঙ্কস ডিনার করিয়ে দিও, ও তো আমাদের জন্য অনেক কিছুই করেছে। স্যাংজিও এতে রাজি হয়ে যায়। এরপর ও জাওশুকে মেসেজ করে বলে, তুমি ওই দিন আমাকে ড্রপ করে দিয়েছ, তাই অ্যাজ আ থ্যাংক ইউ আমি তোমাকে ডিনার করাতে চাই। জাওশু ওকে কল করে বলে, এই সপ্তাহে ব্যস্ত আছি, তবে আগামী সপ্তাহে যেতে পারবো। এতে স্যাংজি রাজি হয়ে যায়। পরদিন ওরা ভার্সিটিতে আসে। মিং স্যাংজিকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওরা দেখে নিং মিংয়ের বন্ধু কিয়াংয়ের সাথে প্রেম করতে শুরু করে দিয়েছে, যেটা দেখে সবাই ওদের জন্য খুশি হয়। ওদিকে জিয়াং আবারও জাওশুর জন্য এক পার্সেল পাঠিয়েছে, হয়তো মেয়েটা ওকে অনেক জ্বালায়। জাওশু ওকে মেসেজ করে বলে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাই এখন থেকে আমাকে কল আর মেসেজ করবে না। এতে জিয়াং অনেক রেগে যায়। জাওশু সব সময় কাজ নিয়েই পড়ে থাকে, ঠিক মতো খাবার দাবারও খায় না, যার ফলে ওর শরীরটা খারাপ হয়ে গেছে।
আজ আবার ওর স্যাংজির সাথে ডিনারে যাওয়ার কথা ছিল, তাইও স্যাংজিকে কল করে নিষেধ করে দেয়। স্যাংজি ওর কথা শুনেই বুঝে ফেলে ওর শরীরটা খারাপ, তাই ও জলদি জাওশুর কাছে এসে ওকে হাসপাতাল নিয়ে যেতে থাকে। স্যাংজি ওকে রেখে ট্যাক্সি থামাতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা ধাক্কা খেয়ে যায় আর অ্যাক্সিডেন্টলি জাওশু ওর কপালে কিস করে বসে, যেটাতে ওরা দুজনই অকওয়ার্ড হয়ে যায়। এরপর স্যাংজি ওকে হাসপাতালে নিয়ে যায়। জাওশুর অ্যাপেন্ডিক্সে সমস্যা হয়েছে, জলদি এটার সার্জারি করাতে হবে, তাই ওকে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। স্যাংজিও ওর কাছে থেকে ওর অনেক খেয়াল রাখে। পরদিন স্যাংজি জাওশুর বাড়িতে যায় জাওশুর প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। ও দেখে জাওশু ওদের ছবিটা এখানে রেখেছে, যেটাতে ও খুশি হয়ে যায়। স্যাংজি ওর জিনিসপত্র নিয়ে আসে, তবে ওয়ান করে বেশি কাজ করবে না। জাওশু বলে, তুমি তো বড় হয়ে গেছো, তাই আমার মায়ের মতো শাসন করছো। ও বলে, হ্যাঁ, তাহলে তুমি নোটিস করেছ যে আমি বড় হয়ে গেছি। জাওশু যখন ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসে, ও দেখে স্যাংজি ওর জন্য স্টিক নোট রেখে গিয়েছে যে ওকে কখন কি করতে হবে। এসব দেখে ও অনেক খুশি হয় আর স্যাংজির অর্ডার মতোই সব কাজ করতে থাকে। স্যাংজির সব বন্ধুরা আজ নিউ ইয়ার পার্টিতে যাচ্ছিল, তবে স্যাংজি যায় না। একটু পর জাওশু ওকে কল করে ডিনারে ডাকে, কারণ আগের বার ও অসুস্থ হওয়ার ফলে ডিনারে যেতে পারেনি। ওরা দুজন একসাথে ডিনারে যায়। জাওশু বলে, হাসপাতালে তুমি আমার অনেক খেয়াল রেখেছ, তাই এই ট্রিট আমার পক্ষ থেকে। ওরা দুজন কথাই বলছিল, তখনই জিয়াং ওর এক বন্ধুর সাথে এখানে আসে। জাওশুকে অন্য এক মেয়ের সাথে দেখে ও অনেক রেগে যায় আর সোজা জাওশুর মুখে পানি মারে। স্যাংজিও রেগে ওকে পানি মেরে বসে। তোমার সাহস কি করে হয় জাওশুকে বুলি করার? জিয়াং অনেক উগ্র আচরণ করছিল, তাই রেস্টুরেন্টের লোকরা ওকে বের করে দেয়। স্যাংজিও ওকে বাইরে নিয়ে আসে, ওর চেহারাটা মুছে ওকে মাফলার পরিয়ে দেয়। জাওশু শুধু ওকেই দেখতে থাকে। স্যাংজি জিজ্ঞেস করে, মেয়েটা কে? জাওশু বলে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই। এর মাঝে এখানে স্নোফল শুরু হয়। বছরের প্রথম স্নোফলে স্যাংজি জাওশুর জন্যই দোয়া করে যেন ও সব সময় ভালো থাকে। জাওশু বাড়ি ফিরে দেখে জিয়াং এখানে দাঁড়িয়ে আছে। জাওশু বলে, কোর্টের কথা মতো আমি তোমাদের সব টাকা পরিশোধ করেছি, তাই এখন আর আমাকে বিরক্ত করো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাওশুর বাবার কারণে জিয়াংয়ের বাবা মারা গিয়েছিল। তখন জাওশু আর ওর মা ওনাদের কাছে মাফ চেতে গিয়েছিল। জাওশুর মা প্রমিস করেছে কোর্ট থেকে যে টাকা দিতে বলেছে সব টাকা পরিশোধ করে দিব। এই ঘটনার পর থেকেই জাওশুর জীবনটা অনেক কষ্টের হয়ে গেছে। স্কুলেও সবাই ওকে খুনির ছেলে বলে ডাকত। এসব মনে করে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে স্যাংজির ছবিটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। মোটু বন্ধু ওকে কল করে বিয়ের দাওয়াত দেয়, জলদি আমি বিয়ে করতে চলেছি, তুই কি কাউকে পেয়েছিস? এ সময় জাওশুর স্যাংজির কথা মনে পড়ছিল। দেন নিজেই বলতে থাকে, আমি ওর কথা কেন ভাবছি। পরদিন স্যাংজি ওর অফিসে আসে ওর সাথে দেখা করতে। এ সময় জিয়াং এসে আবার হাঙ্গামা করছিল জাওশুর সাথে দেখা করার জন্য। তাই জাওশু ওকে সাইডে নিয়ে বলে, তুমি এভাবেই আমার সাথে দেখা করতে এসো না। ও স্যাংজিকে এই কথাটা এজন্য বলেছে যেন জিয়াং ওর কোনো ক্ষতি করতে না পারে। তবে স্যাংজি তো আর এটা বুঝতেই পারেনি, তাইও কষ্ট পেয়ে যায় আর ওকে নিউ ইয়ারের গিফট দিয়ে চলে যায়। কিছুদিন ধরে স্যাংজি জাওশুর সাথে কথা বলে না। পরীক্ষা শেষে ওরা সব বন্ধুরা এক বারে আসে। স্যাংজি অনেক ড্রিঙ্ক করে ফেলে। ও তো জাওশুর কল বা মেসেজের অপেক্ষা করছিল। মিং স্যাংজির জন্য একটি রোম্যান্টিক গান গাছিল, তবে স্যাংজির সেদিকে খেয়ালই ছিল না। তখনই ওর কাছে জাওশুর কল আসে, যেটা ও পিক করে ফেলে। জাওশু শব্দ শুনে বুঝতে পারে ও কোনো বারে গিয়েছে, তাই ও বলে, তুমি সেখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। স্যাংজি সবাইকে বিদায় দিয়ে বের হয়ে যায়। মিংও ওর পিছু আসে। তখনই এখানে জাওশু চলে আসে আর এই প্রথমবার স্যাংজির সাথে কাউকে দেখে ও জেলাস হচ্ছিল আর ওকে টেনে নিজের সাথে নিয়ে যেতে থাকে। স্যাংজি মাতাল অবস্থায় অনেক উল্টাপাল্টা কথা বলছিল, যেগুলো শুনে জাওশু খুব হাসে আর ওকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে। স্যাংজি বলে, তুমি জানো আমার এক সিক্রেট আছে, আমি একজনকেই পছন্দ করি, তবে সে আমাকে পছন্দ করে না। ও সবাইকে একই রকম ট্রিট করে, ও আমাকে স্পেশাল ভাবে না।
এসব বলে ও অনেক কাঁদতে থাকে। জাওশু ওকে অনেকবার জিজ্ঞেস করে ছেলেটা কে, নাম কি, তবে স্যাংজি সেটা বলে না। জাওশু ওকে গাড়িতে বসায় আর বলে হয়তো তোমার ক্রাশ তোমাকে স্পেশাল ট্রিট করে না, তবে আমি তোমাকে স্পেশাল ট্রিট করব আর তোমার মনের মতো লোক হয়ে যাব, যার মাধ্যমে তুমি হ্যাপিনেস ফিল করবে। সকালবেলা ও যখন ঘুম থেকে উঠে ওর কিছুই মনে ছিল না। ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে গত রাতে এত হ্যান্ডসাম একটা ছেলে তোমাকে ড্রপ করতে এসেছে, ওটা কে ছিল? স্যাংজি বলে ও তো সে যার কথা তোমাদের বলেছিলাম। ওরা বলে কে, তোমার ক্রাশ? স্যাংজি ভুল করে বলে দেয় হ্যাঁ, যেটাতে ওরা সবাই বুঝে ফেলে স্যাংজি ওর ভাইয়ের বন্ধুকে পছন্দ করে। আজ স্যাংজি বাড়ি যাচ্ছিল, জাওশু আসে ওকে এয়ারপোর্টে ড্রপ করতে। তখনই এখানে মিং এসে বলে গত রাতে ওই গানটা আমি তোমার জন্যই গেয়েছিলাম। আসলে প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। স্যাংজি তো অবাক হয়, পরে ওকে ধন্যবাদ বলে আমার জন্য গান গাওয়ার জন্য আর আমাকে পছন্দ করার জন্য, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি, যেটাতে মিং অবশ্যই কষ্ট পায়। যাই হোক, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি তাই না? ও বলে হ্যাঁ অবশ্যই। দেন মিং এখান থেকে চলে যায়। গাড়িতে জাওশু ওকে জিজ্ঞেস করে এই ছেলেটা কে ছিল? গত রাতেও ও তোমার সাথেই ছিল। এটা কি তোমার সেই ক্রাশ যার কথা তুমি গত রাতে আমাকে বলেছিলে? স্যাংজি অবাক হয়ে যায় আর বলে না না, ও আমার ক্রাশ না। জাওশু জিজ্ঞেস করে তুমি কিরকম ছেলে পছন্দ করো? স্যাংজি কিছুই বলে না, উল্টো ওকে জিজ্ঞেস করে তুমি এখনো কোনো গার্লফ্রেন্ড কেন বানাচ্ছ না? ও বলে হ্যাঁ, মনে হচ্ছে কোনো গার্লফ্রেন্ড বানানো উচিত, তুমি কাউকে খুঁজে দাও। স্যাংজি বলে আমার বন্ধুরা তো সবাই আমার বয়সের। জাওশু বলে কিছু হবে না, 20 বছর হলেই হবে। এটা শুনে স্যাংজি অবাক, এর মানে ও চাইলে আমাকেও ডেট করতে পারে? এগুলো বলে জাওশু তো খুব খুশি হচ্ছিল। ও স্যাংজিকে একটা হিন্ট দিয়ে দিয়েছে যে ওরা চাইলেও প্রেম করতে পারে। স্যাংজি এরপর ওর বাড়ি আসে। ও সবার জন্যই কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। ও অনেক দিন পর এসেছে, তাই সবাই একসাথে খুশি ছিল। জাওশু ওর বন্ধুর সাথে দেখা করতে আসে। মোটু বলে তুই যাকে পছন্দ করিস সময় থাকতে বলে দে, আর না হয় অন্য কেউ ওকে নিয়ে যাবে। জাওশু বলে ও যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে যায় এতেও আমি খুশি হব। মোটু বলে ও কি অন্য কাউকে পছন্দ করে, কি বলেছে ওর ব্যাপারে? জাওশু বলে ও বলেছে ওর ক্রাশ নাকি সবাইকে যেভাবে ট্রিট করে ওকেও একইভাবে ট্রিট করে। মোটু বলে এই কথা শুনে আমার মনে হচ্ছে মেয়েটা তোর কথাই বলছে। জাওশু বলে না না, এরকমটা হতে পারে না, তবে ওর মনেও কিন্তু এই কথাটা ঢুকে গেছে। আমি কি তাহলে স্যাংজের সিক্রেট ক্রাশ? কিছুদিন পর মোটুর বিয়ের দিন চলেই আসে। সবাই এখানে আসে। স্যাংজিও ওর ভাইয়ের সাথেই এসেছে। টেবিলে বসে স্যাংজি স্ট্রবেরি খেতে নিচ্ছিল, তবে ওর আগেই কেউ সেটা নিয়ে খেয়ে ফেলে, যেটা জাওশুও খেয়াল করে। জাওশু আবারও ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যাকে পছন্দ করো তার সাথে কোথায় দেখা হয়েছিল তোমার? স্যাংজি কি বলবে বুঝতে পারছিল না, তাই বলে ওর সাথে আমার ক্লাবে দেখা হয়েছিল। এটা শুনে জাওশু বলে ক্লাবে? আচ্ছা, তুমি ওই দিন রাতের কথা বলছো যেদিন তুমি অনেক মাতাল হয়ে ক্লাব থেকে বের হয়েছিলে? স্যাংজি বুঝতে পারে ও কোন রাতের কথা বলছে। ও কিছু বলতে না পেরে এখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে। ইয়ান ওর বন্ধুদের সাথে আরও আড্ডা দিতে চাচ্ছিল, তাই স্যাংজি একাই বাড়ি যেতে থাকে। জাওশু এসে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দেই, তবে যাওয়ার আগে ও স্যাংজির জন্য স্ট্রবেরি কিনে নেয়। স্যাংজি অনেক খুশি হয়ে খেতে থাকে আর জাওশুকেও খেতে বলে। জাওশু বলে তোমার হাতটা সামনে আনো, আরও নিজে ওর হাত থেকে খেয়ে নেয়। স্যাংজি তো পুরো অবাক আর জাওশু অনেক খুশি। ও কিন্তু স্যাংজির সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। এরপর ওরা বাড়ি চলে আসে। জাওশু বলে তুমি কি কাল হোস্টেলে ফিরে যাচ্ছ? আমিও ফিরে যাচ্ছি, তাই চলো একসাথেই যাই। স্যাংজি হ্যাঁ বলে। জাওশু ওকে একটি ব্রেসলেট গিফট করে। স্যাংজি ওকে ধন্যবাদ বলে চলে যায়। রুমে এসে স্যাংজি ভাবতে থাকে ইদানিং জাওশুর ব্যবহার কেমন যেন বদলে গেছে। ও কি আমাকে পছন্দ করতে শুরু করেছে? এসব ভেবেই ও অনেক খুশি হচ্ছিল। পরদিন ওরা একসাথে যাচ্ছিল। এয়ারপোর্টে জাওশুর এক বন্ধু এসে বলে এটা কি তোমার গার্লফ্রেন্ড? ও না না, তোমার গার্লফ্রেন্ড তো জিয়াং। জাওশু বলে না, ও আমার গার্লফ্রেন্ড না। স্যাংজি ওকে জিজ্ঞেস করে জিয়াংকে? ও
ও বলে ওই মেয়েটা যে আমার উপর পানি মেরেছিল, তুমি বলো ও কি আমার গার্লফ্রেন্ড হতে পারে? স্যাংজি বলে আরে হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড তো ওই মেয়েটা যে ওই দিন এয়ারপোর্টে এসেছিল। ওর কথা শুনে জাওশু হাসতে থাকে যে স্যাংজি ওর অফিসের ডাইরেক্টরকে ওর গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে। হোস্টেলে আসার পর স্যাংজি ওকে বাই বলে। জাওশু গাড়িতে বসে ভাবছিল, আমি যখন স্যাংজিকে ওর ক্রাশের ব্যাপারে জিজ্ঞেস করেছি ও অনেক বেছে বেছে জবাব দিয়েছিল, এর মানে ও আমাকেই পছন্দ করে। এসব ভেবে ও অনেক খুশি হচ্ছিল। ও মোটুকে কল করে বলে আমার মনে হচ্ছে আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে। মোটু বলে তাহলে তুমি ওর সাথে ডেটে যাও, এর ফলে তুমি ওর ফিলিংসের ব্যাপারে বুঝতে পারবে। ওর কথা মতো জাওশু স্যাংজিকে কল করে লাঞ্চে ডাকে। স্যাংজিও খুশি খুশি রাজি হয়ে যায়। স্যাংজি ওর ক্রাশের সাথে লাঞ্চে যাবে, এটা শুনে ওর বন্ধুরা অনেক খুশি হয় আর ওকে সুন্দর করে রেডি করায়। ওকে দেখে জাওশুও বলে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। এরপর ও স্যাংজিকে এক রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে আগে থেকেই ওর ডাইরেক্টর বসেছিল। জাওশু বাহানা মেরে চলে যায়। মেয়েটি বলে আমি জাওশুর গার্লফ্রেন্ড না, কোম্পানির ডাইরেক্টর। ওই দিন জাওশুর শরীরটা খারাপ ছিল, তাই আমি ওর সাথে এয়ারপোর্টে গিয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের কল আসাতে আমি তোমার সাথে দেখা না করেই চলে গিয়েছিলাম। আর জাওশু কিন্তু তোমার অনেক কেয়ার করে, ওই দিন তোমাকে কাঁদতে দেখে ওর অনেক খারাপ লাগছিল। অবশেষে স্যাংজি বুঝতে পারে ওই দিন ও কত বড় ভুল বুঝে এয়ারপোর্ট থেকে চলে এসেছিল আর এতদিন ও কারণেই কষ্ট পেয়েছে। এর মাঝে জাওশু চলে আসে। ওর কলিগরা জিজ্ঞেস করে মেয়েটা কে? জাওশু বলে ও আমার বন্ধু। এতে স্যাংজি খুশি হয়ে যায়। এরপর ওরা সেখান থেকে বের হয়ে আসে। স্যাংজি জিজ্ঞেস করে তুমি কি ওনাকে বলেছ আমার কাছে এসব বলতে? জাওশু বলে হ্যাঁ, যেন ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি না থাকে। কিছুদিন পর স্যাংজির জন্মদিন চলে আসে। জাওশু সকাল সকাল ওকে নিয়ে ঘুরতে বের হয়। ওরা দুজন মুভি দেখতে যায়। জাওশু ওর দিকে হাতটা বাড়িয়ে দেয় ধরার জন্য। স্যাংজি বলে না, আমাদের এরকম করা উচিত হবে না। জাওশু বলে ও হ্যাঁ, এখনও তো তুমি আমার গার্লফ্রেন্ড হওনি। যেটা শুনে স্যাংজি অবাক, আর ও তো খুবই খুশি হচ্ছিল। মুভি শেষে জাওশু ওকে নিজের ঘরের ছাদে নিয়ে আসে। এত সুন্দর ডেকোরেশন দেখে স্যাংজি অনেক খুশি হয়। ওরা দুজন একসাথে কেক কাটে। স্যাংজি কেক খাচ্ছিল। জাওশু ওর কাছে এসে আবারও জিজ্ঞেস করে তুমি কি ধরনের ছেলে পছন্দ করো? একটা সময় তুমিও তো কাউকে ডেট করবে, তাই না? স্যাংজি বলে যে হ্যান্ডসাম হবে, কাইন্ড হবে, সুইট হবে আর টল হবে। এসব শুনে জাওশু বলে এই বৈশিষ্ট্যগুলো তো আমার মাঝেও আছে, এর মানে আমিও কি তোমাকে ডেট করার কথা ভাবতে পারি? স্যাংজি কিছুক্ষণ তাকিয়ে বলে না, তুমি তো আমাকে ছোট বোনের মতো ভাবো। জাওশু বলে আগের ব্যাপারটা অন্যরকম। আর হ্যাঁ, আমি জানি তোমার মনেও আমার জন্য ফিলিংস আছে, তাই চলো আজ সব ক্লিয়ার করে নেই। স্যাংজি বুঝতে পারছিল না ও কি বলবে। ও চুপ থাকে। জাওশু বলে এর মানে তুমি আমাকে পছন্দ করো না? ও বলে না, এরকমটা না যে আমি তোমাকে পছন্দ করি না, আমি শুধু আমার ফিলিংস নিয়ে কনফার্ম না। এজন্য তুমি যদি আমাকে আরও এক বা দুবার প্রপোজ করো, হতে পারে আমার মনটা সেট হয়ে যাবে। জাওশু হেসে বলে এর মানে তুমি চাচ্ছ আমি তোমাকে অনেকবার প্রপোজ করি? ও বলে হ্যাঁ। এরপর স্যাংজি যখন হোস্টেলে ফিরে আসে ওর বন্ধুরাও অনেক সুন্দর করে সারপ্রাইজ দেয়। ওরা জিজ্ঞেস করে জাওশুর সাথে তোমার ডেট কেমন ছিল? ও বলে অনেক ভালো, ফাইনালি ও আমাকে প্রপোজ করেছে। এটা শুনে ওর বন্ধুরা অনেক খুশি হয়। কিছুদিন ধরে ওরা ডেটে যাওয়ার প্ল্যান করে, তবে একদম শেষ সময় জাওশু ওকে না করে দিচ্ছিল, কারণ ওদের কোম্পানিতে অনেক কাজ পড়ে গেছে। অবশেষে জাওশু আজ ওর কাজ শেষ করে স্যাংজিকে ডেটে ডাকে, তবে আজও একদম শেষ সময় জাওশু ওকে নিষেধ করে দেয়, যেটাতে স্যাংজির মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে জাওশুকে হাসপাতালে দেখি। ডক্টর বলে তোমার বাবা 10 বছর ধরে এই অবস্থায় আছে, এখন উচিত হবে ওনার সার্জারি করা। জাওশু ওর বাবার কাছে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদের আগের কাহিনী দেখানো হয়, আর জাওশুর মা ওর পছন্দের খাবার রান্না করেছে। জাওশু ওর বাবার অপেক্ষা করছিল।
তখনই ওর বাবা আসে, যে কিনা অনেক ভয় পেয়েছিল। উনি বলে, আমি মাতাল অবস্থায় একজনের অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, কেউ আমাকে দেখেনি, তাই আমি চলে এসেছি। এসব শুনে জাওশু পুলিশকে কল করে সব বলে দেয়। এতে হয়তো লোকটির জীবন বেঁচে যেতে পারে। এজন্য তখনই ওর বাবা উপর থেকে লাফ দিয়েছিল আর উনি কোমায় চলে গেছে। জাওশুর বাবার উপর অনেক লোন ছিল, যার ফলে ও আর মা অনেক কষ্ট করেছে ধার পরিশোধ করার জন্য। এই চিন্তাতে চিন্তাতে ওর মাও অনেক অসুস্থ হয়ে পড়ে আর ওকে ছেড়ে চলে গেছে। এগুলো মনে করে জাওশুর মনটা অনেক খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে ও স্যাংজির মেসেজ দেখে তখনই ও স্যাংজিকে কল করে দেখা করতে ডাকে। এরপর স্যাংজি ওর সাথে দেখা করতে যায়। জাওশু ওকে দেখেই বুঝতে পারে স্যাংজির মনটা খারাপ, তাই ও স্যাংজিকে সরি বলে। এরপর দুজন একসাথে কটন ক্যান্ডি খায়। জাওশু ওকে সকালবেলা দেখা করার কথা বলে। স্যাংজি বলে, আমার ক্লাস আছে। পরদিন স্যাংজি যখন ক্লাসে যায়, হঠাৎ করে জাওশু এসে ওর পাশে বসে। স্যাংজি তো ওকে দেখে অবাক হয়ে যায়, তবে জাওশু এক নজরে ওকেই দেখছিল। স্যাংজি লজ্জায় ঘুমের বাহানা ধরে। জাওশু ওর কাছে এসে দূর থেকে একটা কিস করে। এরপর ও এমন নাটক করে যেন ও কিছুই করেনি। স্যাংজি ওকে কাছে আসতে বলে আর ও নিজে জাওশুর গালে কিস করে বলে, তুমি আবার ভুল বুঝো না, আমি তো আমার বদলা নিয়েছি, এর মানে এই না আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। জাওশু বলে, এটা তো ঠিক না, এর মানে তুমি আমার ফয়দা তুলছো। ওরা দুজনই খুব হাসতে থাকে। পরের সিনে দেখি জাওশু ওর কাজ শেষ করে স্যাংজিকে দেখা করতে বলে। স্যাংজি বলে, আজ পারবো না, ব্যস্ত আছি। এতে ওর মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তখনই স্যাংজি এসে ওকে সারপ্রাইজ দেয়, কারণ আজ ওর জন্মদিন। আর ওকে বুড়ো বলে টেস্ট করতে থাকে। জাওশু বলে, হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, এর মানে আমার জলদি বিয়ে করা উচিত। স্যাংজি বলে, না, এখনও আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। এটা শুনে জাওশু হেসে বলে, তোমার কেন মনে হয়েছে আমি তোমাকেই বিয়ে করব? তুমি তো এখনও আমার প্রপোজালই অ্যাকসেপ্ট করোনি। এসব শুনে স্যাংজি লজ্জা পেয়ে সামনে চলে যায়। এরপর স্যাংজি ওকে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে ও জাওশুর জন্য সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেগুলো জাওশুর অনেক ভালো লাগে। এখানে স্যাংজি নিজ হাতে ওর জন্য নুডলস রান্না করে। প্রথমবার রান্না করেছে, টেস্ট খুবই আজব ছিল, তবে জাওশু ওর প্রশংসা করে, অনেক ভালো হয়েছে। ওরা মোমবাতি বুঝায়। স্যাংজি জিজ্ঞেস করে, কি উইশ করলে? ও বলে, তোমাকে। স্যাংজিও বুঝতে পারে জাওশু সত্যি ওকে অনেক ভালোবাসে, তাইও অবশেষে হ্যাঁ বলে দেয়। আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে জাওশু আর নিজেকে আটকে রাখতে পারে না, ওকে কাছে টেনে কিস করে আর বলে, তুমিই প্রথম মেয়ে যাকে আমি আমার মন থেকে ভালোবেসেছি, তাই কখনো আমাকে ছেড়ে যেও না। ওরা একসাথে বসেছিল। জাওশু ওকেই দেখছিল। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো। এরপর ও নিজের পরিবারের সমস্যাগুলো ওকে বলে। ও স্যাংজির থেকে কিছুই লুকাতে চাচ্ছিল না। জাওশু বলে, আমার মা মারা গিয়েছে, বাবা কোমাতে আছে। বাবার কারণে কয়েক বছর আগে ড্রাঙ্ক ড্রাইভেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে জিয়াংয়ের বাবা মারা গিয়েছে। সাথে আমার নিজের কোনো বাড়ি নেই, একটি গাড়ি আছে আর কিছু সেভিংস। তুমি কি এসবের পরও আমার গার্লফ্রেন্ড হবে? স্যাংজি বলে, হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পরদিন স্যাংজি লাইব্রেরি যাচ্ছিল, তখন জাওশু ওর সাথে দেখা করতে আসে আর বলে, এ সময় লাইব্রেরিতে অনেক ভিড় থাকে, তাই জাওশু ওকে নিজের বাসায় নিয়ে যায়। এরপর ও স্যাংজিকে নিজের পড়ার টেবিলের কাছে নিয়ে আসে আর বসে বসে ওকেই দেখছিল। এজন্য স্যাংজি ওর কাছে এসে ঘুরে ঘুরে চেহারাটা দেখাতে থাকে। এবার হয়েছে। জাওশু বলে, না, আমার মন এখনো ভরেনি, আর একটু দেখি। স্যাংজি বলে, না, নিজের কাজে যাও। জাওশু বলে, তুমি অনেক পাষাণ একটা গার্লফ্রেন্ড। কিছুক্ষণ পর ওরা একসাথে খাবার খায়। খাবার শেষে স্যাংজি বাসনগুলো পরিষ্কার করছিল। জাওশু বলে, তুমি এসব কেন করছো? ও বলে, আমি এসব কাজ শিখতে চাই, যেন ভবিষ্যতে সব কাজ তোমাকে একাই সামলাতে না হয়। এরপর স্যাংজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, কিন্তু যখনই ও জাওশুর আসার শব্দ শুনতে পায়, ও উঠতে গিয়ে বিছানা থেকে নিচে পড়ে যায়। জাওশু বলে, তুমি এখানে কি করছো? ও বলে, আমি এভাবেই পড়তে বেশি এক্সাইটেড ফিল করি। জাওশু ওকে কাছে টেনে বিছানায় শুয়ে বলে, এবার এক্সাইটেড ফিল করছো? ওকে এতটা কাছে দেখে স্যাংজি অনেক নার্ভাস হয়ে যায় আর বলে,
তুমি এভাবে আমার কাছে এসো না, আমি অনেক নার্ভাস হয়ে যাই। স্যাংজির ইনোসেন্ট কথা শুনে জাওশু হাসতে থাকে। রাতের বেলা মোটু ওকে কল করে। আজকাল তোকে খুব খুশি লাগছে, মেয়েটি কি হ্যাঁ বলে দিয়েছে? জাওশু বলে হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গেছে। মোটু বলে তোর তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত, আমি তো তোর লাভ গুরু। মেয়েটাকে সেটা না জেনেই ও গ্রুপে মেসেজ করে বলে দেয় জাওশু গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। এটা দেখে জাওশু বলে তুই কি জানিস মেয়েটাকে? ও জিজ্ঞেস করে কে? জাওশু বলে তুই ওকে খুব ভালো করেই চিনিস, ও তোর বিয়েতে গিয়েছিল আর আমার শহরের ভার্সিটিতেই ও পড়ে। এত কিছুর পর মোটু বুঝে যায় জাওশু স্যাংজির কথা বলছে। এতে ও ঘাবড়ে বলে ভাই আমি আর তোকে চিনি না। তুই কি ইয়ানকে বলেছিস তুই ওর বোনের সাথে লাইন মারছিস? ও তোকে মেরেই ফেলবে। এর মাঝে ইয়ান গ্রুপে কল করে বলে কি রে, তোর গার্লফ্রেন্ডকে? ওই দুর্ভাগা মেয়েটাকে যে তোর গার্লফ্রেন্ড হয়েছে, আমাদের সাথেও দেখা করা। জাওশু বলে আমি তোর শহরে গিয়েই আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে সব বলবো। পরের সিনে দেখি স্যাংজি ওর পরীক্ষা শেষে বের হয়। তখনই ওর কাছে এক কোম্পানি থেকে কল আসে, যেখানে ও জবের ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিল। ও সেই জবটা পেয়ে গেছে। এরপর স্যাংজি ওর ইন্টার্নশিপে পৌঁছে যায়। ও দেখে ওই দিন রেস্টুরেন্টে জিয়াংয়ের সাথে যে মেয়েটা ছিল সেটাই ওর এখানের সিনিয়র শিউ। ওরা দুজনই দুজনকে চিনতে পারে। আর এখান থেকেই শিউ ওকে অনেক জ্বালাতে থাকে, ওকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। স্যাংজির মনটা অনেক খারাপ ছিল, তবে দিন শেষে ও যখন জাওশুর সাথে দেখা করে ও অনেক খুশি হয়ে যায়। পরদিন জাওশু ওকে অফিসে ড্রপ করতে আসে। স্যাংজি যাওয়ার সময় ওকে একটা গুড বাই কিস দেয়। এ সময় শিউ ওদেরকে দেখে ফেলে আর অফিসে এসে জিয়াংকে কল করে সব বলে দেয়। এসবই জিয়াং অনেক রেগে যায়। রাতে অফিসের সবাই কারাওকে রুমে যায়। স্যাংজির ভালো লাগছিল না, তাই ও বাহানা মেরে এখান থেকে বের হয়ে যায়। তখনই সামনে থেকে জিয়াং আসে। স্যাংজি ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। জিয়াং ওকে আটকে বলে তুমি কি জানো জাওশু এক খুনির ছেলে? ওর বাবার জন্য আমার বাবা মারা গিয়েছে। স্যাংজি ওকে বলে দেখো তোমার সাথে যা হয়েছে এতে জাওশুর কোনো দোষ নেই, তাই অযথা তুমি ওকে দোষ দিও না আর ওকে জ্বালিও না। কিছুদিন পর ওদের কাজ শেষে জাওশু ওকে হোস্টেলে আগিয়ে দিচ্ছিল। তখনই ইয়ান স্যাংজিকে কল করে বলে তুমি কোথায়? স্যাংজি বলে আমি হোস্টেল যাচ্ছি। ইয়ান বলে এর মানে যে মেয়েটা এক ছেলের হাত ধরে হাঁটছে ওটা তুমি? স্যাংজি তো ঘাবড়ে যায়। ইয়ান ওদের সামনে আসে। স্যাংজি ওকে বোঝাতে চাচ্ছিল, তবে ইয়ান ওর কথা শোনার অবস্থাতেই ছিল না। জাওশুও বলে ওর কোনো দোষ নেই, আমি প্রথমে ওকে কনফেস করেছি। ইয়ান বলে তুই চুপ থাক আর স্যাংজিকে হোস্টেলে যেতে বলে। স্যাংজি চলে যাওয়ার পর ইয়ান ওকে মারতে শুরু করে। তোর সাহস কি করে হলো আমার বোনের সাথে প্রেম করার? জাওশু বলে যতক্ষণ না তুই শান্ত হচ্ছিস মার আমাকে, কিন্তু এরপরও আমি বলবো আমি সত্যিই স্যাংজিকে ভালোবাসি। ইয়ানও ওকে অনেক মারে। শান্ত হওয়ার পর ইয়ান বলে আমার বোনকেই কেন পটালি তুই? যাই হোক চল বাড়ি চল। বাড়ি গিয়ে দেখে এখানে মেয়েদের জুতো রাখা। ও বুঝতে পারে এটা স্যাংজির। ফ্রিজ খুলে দেখে এখানে শুধু স্যাংজির পছন্দেরই খাবার রাখা আছে। ইয়ান বুঝতে পারে ওদের সম্পর্কটা অনেক দূর পর্যন্তই আগিয়েছে। পরদিন জাওশু মাস্ক পরে ওর সাথে দেখা করতে আসে। আমার সর্দি লেগেছে। তবে স্যাংজি ওর মুখে আঘাত দেখে ফেলে। ও বুঝে যায় ওর ভাই ওকে মেরেছে, তাই ও রেগে ইয়ানের কাছে এসে মারতে থাকে। তোমার সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডকে মারার? ও এতটাই রেগেছিল যে ওর ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যায়। জাওশু ওর পিছু পিছু গিয়ে ওকে মানিয়ে আবারও নিয়ে আসে। তবে এই ঝগড়াটেগুলোর আবারও ঝগড়া শুরু হচ্ছিল। জাওশু ওকে আটকে বলে ইয়ান আমাকে একা মারেনি, আমিও ওকে মেরেছি। এবার স্যাংজি ওর ভাইয়ের সাইড নেয়। তুমি আমার ভাইকে কেন মেরেছ? ওকে মারার অধিকার শুধু আমার আছে। এসব শুনে ইয়ান খুশি হয়, যাক ওর বন্ধু ওর একটু পক্ষ নিয়েছে। খাবার আসলে জাওশু খুব আদর করে স্যাংজিকে খাবার দিচ্ছিল। এসব দেখে ইয়ান বলে ইউ, অ্যাটলিস্ট আমার সামনে এসব ন্যাকামো বন্ধ করো। স্যাংজি ওকে আরও টিজ করতে থাকে আর জাওশুকে খাইয়ে দিতে থাকে। রাতে জাওশু ওকে হোস্টেলে ছাড়তে আসে। ইয়ান পেছনে ঘুমাচ্ছিল। এই সুযোগে জাওশু ওকে কিস করে বলে সকাল থেকে এটার অপেক্ষা করছিলাম। যাওয়ার সময়ও স্যাংজি ওর ভাইকে জ্বালিয়ে যায়, তুমি কি আমার বয়ফ্রেন্ডকে ড্রাইভার ভেবেছ? সামনে এসে বসো। আরও জাওশুকে ফ্লাইং কিস দেয়।
ইয়ান জাওশুকে বলে, স্যাংজি কিন্তু আমার একমাত্র আদরের বোন, তুই কখনো আমার বোনকে ধোকা দেওয়ার চেষ্টাও করবি না, আর না হয় আমি তোকে ছাড়বো না। জাওশু দুষ্টুমি করে বলে, চিন্তা করো না ডার্লিং ব্রাদার, আমি ওকে অনেক ভালোবাসি। পরদিন জাওশুর এক বন্ধু বলে, কিছুদিন আগে জিয়াংয়ের সাথে স্যাংজিকে দেখলাম। এরপর ও জিয়াংয়ের সাথে দেখা করে বলে, তুমি যদি আর কখনো আমার গার্লফ্রেন্ডকে জ্বালিয়েছ, আমি কিন্তু এবার চুপ করে বসে থাকবো না, পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। এদিকে স্যাংজি অফিসে ওর নিজের এক আইডিয়া শেয়ার করে, যেটা ডাইরেক্টরের অনেক পছন্দ হয়। উনি স্যাংজির অনেক প্রশংসাও করে, কিন্তু এসব কিছু শিওর একদমই ভালো লাগে না। ওর রেগে স্যাংজিকে অনেক কথা শোনায়, এতে স্যাংজির মনটা খারাপ হয়ে যায়। হোস্টেলে ফেরার পথে ওর মনটা খুবই খারাপ ছিল। জাওশু ওকে জড়িয়ে বলে, এখন আর কোনো চিন্তা করো না, জিয়াং আর আমাদের জ্বালাবে না। কিছুদিন পর জাওশু স্যাংজিকে নিয়ে এক নতুন বাড়িতে আসে। জাওশু বাড়ির চাবিটা ওর হাতে দিয়ে বলে, আজ থেকে এই বাড়িটা আমাদের দুজনের। স্যাংজি হোস্টেলে ফিরে দেখে এখানের এসি খারাপ হয়ে গেছে। ভার্সিটি ছুটির কারণে এসি ঠিক করার মেকানিকও আসবে না। জাওশু যখন এই ব্যাপারটা জানতে পারে, ও স্যাংজিকে ওদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর স্যাংজি ফ্রেশ হয়ে এসে দেখে জাওশু বসে আছে। ও জিজ্ঞেস করে, কি করছো? জাওশু বলে, আমার গেম খেলছি, আসো তোমাকেও দেখাচ্ছি। স্যাংজি তো বারবার ওকেই দেখছিল। গেম শেষ হলে স্যাংজি যখন উঠতে যায়, ওর চুল জাওশুর বোতামে আটকে যায়। ওকে এতটা কাছে দেখে জাওশু হঠাৎ ওকে কিস করে বসে। স্যাংজিও দূরে যেতে পারে না। তবে একটু পর জাওশু বলে, কাল তো তোমাকে কাজে যেতে হবে তাই না? ও বলে, হ্যাঁ। এটা বলেই ও দৌড় মারে। আসলে ওরা দুজনই খুব লজ্জা পেয়ে গিয়েছিল। কিছুদিন পর স্যাংজির ইন্টার্নশিপ শেষ হয়ে যায়। সবার জন্যই ও গিফট এনেছে, এমনকি শিওর জন্য। স্যাংজি বলে, আমি প্রথম যখন কাজে এসেছিলাম অনেক কিছুই পারতাম না, তবে আপনার কাছ থেকে এতদিনে অনেক কিছুই শিখেছি। আর হ্যাঁ, আমি কারো বয়ফ্রেন্ড চুরি করিনি। আপনার উচিত হবে আপনার বন্ধুর চিকিৎসা করানো, তখন আপনিও বুঝতে পারবেন আপনি অকারণেই আপনার বন্ধুর সাপোর্ট করেছিলেন। আজ শিউও চুপ ছিল, হয়তো ও নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। অন্যদিকে জাওশু নতুন এক গেম বানিয়েছে, যেটা লোকজন অনেক পছন্দ করে, যার ফলে জাওশুর প্রমোশন হয়ে যায়। অনেক সময় পর ওরা কাজ থেকে ফ্রি হয়েছে, তাই ওরা ডিসাইড করে কোথাও ঘুরতে যাবে। স্যাংজি চাচ্ছিল ওরা সমুদ্র কিনারায় ক্যাম্পিং করবে। ওরা অনেক এক্সাইটেড ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখে সেই বৃষ্টি হচ্ছে। স্যাংজির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। জাওশু কি আর ওকে এভাবে দেখতে পারবে? তাই ওরা ঘরের ভেতরই টেন্ট লাগাতে থাকে, মানে এখানেই ওরা ক্যাম্পিং করবে। ওরা একসাথে অনেক মজা করে আর অনেক ভালো সময় কাটায়। এভাবেই সময় পার হয়ে যায়। ভার্সিটিতে ছুটি পড়লে স্যাংজি ওর বাড়িতে যায়। স্যাংজিকে দেখে ওর বাবা মা অনেক খুশি হয়। তবে অন্যদিকে জাওশু স্যাংজিকে অনেক মিস করছিল। জাওশু বলে, কাজ শেষ হলে আমি খুব জলদি তোমার কাছে আসছি। বাহির থেকে স্যাংজির মা ওদের কথাগুলো শুনে ফেলে। এরপর স্যাংজি ইয়ানের কাছে এসে ওকে অনেক পাম মারতে থাকে, ওর সাথে ভালো ব্যবহার করতে থাকে। ইয়ানও বুঝে যায় ও কি চাচ্ছে। আসলে আজই জাওশু এই শহরে আসবে, আর রাতে ওরা সব বন্ধুরা ডিনারে যাবে। স্যাংজিও ওর ভাইকে পটিয়ে নেয় সেখানে যাওয়ার জন্য। এরপর ওরা এয়ারপোর্ট থেকে জাওশুকে পিক করে নেয়। ওরা দুজন দুজনের হাত ধরলে ইয়ান একটু রেগে তাকায় আর বলে, স্যাংজি ভুলে যেও না এখানে তোমার বড় ভাইও আছে। তবে কে শুনে কার কথা, ওরা ইয়ানকে পাত্তাই দিচ্ছিল না। রেস্টুরেন্টে ওরা সবাই জাওশুর সাথে স্যাংজিকে দেখে অবাক। জাওশু সবার সাথে স্যাংজিকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায়। এখানে সবাই ড্রিঙ্ক করছিল, তবে জাওশু করে না। এরপর জাওশু ওকে বাড়িতে ছাড়তে আসে। স্যাংজি বলে, তোমার কি সত্যি অ্যালকোহলে অ্যালার্জি আছে? জাওশু বলে, কাছে এসো চেক করে দেখি, আর ওকে কিস করে বলে, না হয়তো এখন আর নেই। জাওশু তো ওকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। স্যাংজিও এটা বুঝতে পারে আর জলদি এখান থেকে চলে যায়। আজ স্যাংজির মা ওদেরকে একসাথে দেখে ফেলেছে আর স্যাংজির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি জাওশুকে ডেট করছো? স্যাংজি বলে, হ্যাঁ। মা, তোমরা তো জাওশুকে চেনো, ও অনেক ভালো ছেলে। কিন্তু ওর মা এতে খুশি ছিল না। উনি বলে, তুমি ওদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানো না, এর জন্য তোমার উপরে অনেক প্রভাব পড়তে পারে।
মায়ের কথায় ওর মনটা খারাপ হয়ে যায়। কিছুদিন পর বাবা জাউসুকে ডাকে। আসলে এই সময় স্যাংজি ওর বন্ধুদের সাথে বাইরে গেছে। বাবা বলে, এই সম্পর্কের জন্য স্যাংজি এখনো অনেক ছোট, কিন্তু জাউসু তুমি অনেক বড়। আমি আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। তোমাদের যে পারিবারিক সমস্যা আছে এর জন্য স্যাংজিরও সমস্যা হতে পারে। সোজা কথা হলো, ওনারা স্যাংজি আর জাউসুর সম্পর্কটা মানতে পারছিল না। রাতের বেলা স্যাংজি যখন বাড়িতে আসে, ওর বাবা বলে, আজ আমি জাউসুকে ডেকেছিলাম, আর তুমি এখনো অনেক ছোট, তাই তোমার সাথে জাউসুর সম্পর্কটা আর না এগোনোই ভালো হবে। ওনার কথা শুনে স্যাংজির মনটা খারাপ হয়ে যায়, আর রুমে গিয়ে জলদি জাউসুকে কল করে বলে, তুমি বাবা মায়ের কথায় কষ্ট পেও না। জাউসু বলে, আরে ওনারা আমাকে তেমন কিছু বলেনি, তবে কাজের জন্য আমাকে আগামীকালই শহরে যেতে হবে। স্যাংজির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও নিজেও পরদিন সকালে জিনিসপত্র গুছিয়ে নেয় ফিরে যাওয়ার জন্য। বাবা মা বলে, কোথায় যাচ্ছ? স্যাংজি বলে, আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি নিজের সমস্যার সমাধান করতে পারবো। জাওসুর জীবনে এখন যত সমস্যা আছে সেগুলো আমারও সমস্যা। হয়তো তোমরা জাওসুকে বিশ্বাস করো না, তবে তোমরা একবার তোমাদের মেয়ের উপর বিশ্বাস রাখো। জাওসু সত্যিই আমাকে অনেক ভালোবাসে। এরপর ও সেখানেই পৌঁছে যায়। কিছুক্ষণ পর জাওসু ওকে নিতে আসে। সেই কয়েক বছর আগের মতো স্যাংজি আজও কাঁদছে। জাওসু বলে, কি হয়েছে তোমার? স্যাংজি বলে, তোমার মনে আছে কয়েক বছর আগে আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এই শহরে এসেছিলাম? আসলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। ওই দিন আমি ভাইয়ের থেকে শুনেছিলাম তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, তাই আমি তোমাকে দেখতে এসেছিলাম। আমি তোমাকে আরও একটি মিথ্যে বলেছি। এই শহরে আসার পর থেকে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে তখন থেকে ভালোবাসি যখন আমি তোমার নামটাও ঠিক মতো লিখতে পারতাম না। যেদিন তুমি আমার ভাইয়ের সাথে প্রথম আমাদের বাড়িতে গিয়েছিলে, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। ওর মুখে এসব শুনে জাওসু অনেক ইমোশনাল হয়ে যায়, আর ওকে জড়িয়ে বলে, তুমি এই কথাগুলো বলার জন্য এত দূর থেকে ছুটে এসেছ? ও বলে, হ্যাঁ, আমি তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমিও অনেক ভালো একটি মানুষ। আমি ভেবেছিলাম তুমি বাবা মায়ের কথা শুনে আমাকে ছেড়ে চলে যাবে। জাওসু বলে, ওনারা যদি কখনো আমাদের নাও মেনে নেয়, আমি ওনাদের থেকে তোমাকে চুরি করে নিয়ে আসব। এরপরও আমি তোমার সাথেই থাকব। রাতের বেলা জাওসু বসে বসে পুরনো কথাগুলো ভাবছিল। স্যাংজির কাছে আসাতে ও বলে, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি স্যাংজি। এত বছর ধরে তুমি আমাকে ভালোবাসছো, আর আমি বোকাটা সেটা বুঝতেই পারিনি। তোমাকে কত কাঁদিয়েছি, কত কষ্ট দিয়েছি। এগুলো শুনে স্যাংজি ওকে কিস করে, আর ওরা একসাথে সুন্দর কিছু সময় কাটায়। কিছুদিন পর জাওসু ওর চাকরি থেকে রিজাইন নিয়ে নেয়। ও চাচ্ছিল ও স্যাংজির শহরে গিয়ে কিছু একটা করবে, যেন স্যাংজি ওর কাছে থাকার জন্য ওর বাবা মায়ের থেকে আলাদা না হয়। এখান থেকে বের হলে ওর কাছে হাসপাতাল থেকে কল আসে। ওর বাবার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে। জাওসু মন খারাপ করে বলতে থাকে, বাবা, কয়েক বছর আগে আপনি যদি নিজের দোষটা কবুল করে শাস্তি গ্রহণ করে নিতেন, তাহলে হয়তো আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। আপনি হাসপাতালে ভর্তি হওয়ার পর আমাদের কাছে টাকাও ছিল না, যার ফলে আমার মা নিজের অসুখের চিকিৎসা করাতে পারেনি, আর মা আমাদের ছেড়ে চলে গেছে। তবে আমি চাই আপনি সুস্থ হয়ে যান। কিন্তু আপনি যদি চলেই যান, আমি চাবো আপনি গিয়ে মায়ের কাছে মাফ চেয়ে নিন। আর হ্যাঁ, ওই দিনের পর থেকে আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি, যেন আমার ধারা কখনো সেরকম ভুল না হয়। এর মাঝে ওর বাবার হাতটা নড়ে, আর উনি মারা যায়। জাওসু বাহিরে এসে দেখে স্যাংজি দাঁড়িয়ে আছে। স্যাংজি ওকে জড়িয়ে ধরে। জাওসু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও অনেক কাঁদতে থাকে। আমার বাবা মা বলতে আর কেউ রইল না। স্যাংজি ওকে সামলাতে থাকে। এরপর ওরা দুজন জাওসুর মায়ের কবরের কাছে যায়। স্যাংজি ওর মাকে প্রমিস করে, আমি যতদিন বেঁচে থাকবো সব সময় জাওসুর পাশে থাকবো, কখনো ওকে একা ছাড়বো না। আপনি চিন্তা করবেন না, আমি সব সময় ওর খেয়াল রাখবো। দুজন সমুদ্র কিনারায় যায়। জাওসু বলে, 1 মাস পরই আমি চলে যাব। তুমি গ্র্যাজুয়েট হতে 2 বছর আছে। আমি সেখানে গিয়ে সব গুছিয়ে নিব, যেন আমরা সেখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।
এরপর 1 মাস পার হয়ে যায়। জাওশু যাওয়ার জন্য ওর জিনিসপত্র গুছাচ্ছিল আর স্যাংজি ওর জন্য রান্না করছিল। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন জাওশুর যাওয়ার পালা চলে আসে। স্যাংজির তো ওকে ছাড়তে ইচ্ছেই হচ্ছিল না। জাওশুরও কষ্ট হচ্ছিল। স্যাংজি ওকে বিদায় দিয়ে কাঁদতে থাকে। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। স্যাংজি ওর ভার্সিটিতে অ্যানিমেশন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে জাওশুও নিজের নতুন কোম্পানি খোলার প্রস্তুতি নিচ্ছে। ওর সব বন্ধুরাও ওর সাহায্য করছিল। ইয়ান আর জাওশুর সম্পর্ক এখন আরও ভালো হয়ে গেছে। আজ জাওশু ইয়ানের বাবা মায়ের সাথে কথা বলতে ওদের বাড়িতে আসে। খাবার শেষে এবার জাওশু ওর আর স্যাংজির কথা বলে। আমি সত্যিই স্যাংজিকে ভালোবাসি, তবে আমার থেকেও বেশি স্যাংজি আমাকে ভালোবাসে। আমি জানি আপনারা আমাদের ভালোই চাচ্ছেন। বাবা বলে, দেখো, আমি আমাদের স্বার্থের জন্য তোমাকে কিছু বলিনি। আমরা চাই আমাদের মেয়েটা যেন হাসি খুশি থাকে। অবশেষে ওনারা ওদের সম্পর্কটা মেনে নেয়। জাওশু বলে, আপনাদের দেখে আমি বুঝতে পারছি ভালো বাবা মা পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার। ইয়ান বলে, আমাকে দেখছিস না, ভালো একটা ভাইও তো পেয়েছিস। ওরা দুজন বাহিরে ময়লা ফেলতে আসে। জাওশু ওকে ধন্যবাদ বলে এত ভালো এক বন্ধু হয়ে সব সময় পাশে থাকার জন্য। রাতের বেলা জাওশু স্যাংজিকে কল করে বলে, আজ আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনারা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। এতে স্যাংজি খুশি হয়ে যায়। ওদের ভার্সিটিতে যে অ্যানিমেশন কম্পিটিশন হয়েছিল সেটারই আজ প্রাইজ দিবে। এখানে জাওশু স্পেশাল গেস্ট হিসেবে আসে। আর স্যাংজির গ্রুপই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পায়। ওরা সবাই একসাথে ছবি তুলে। দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। ওরা সবাই সেলিব্রেট করতে সমুদ্র কিনারায় আসে। সবাই একসাথেই মজা করছিল। এর মাঝে কিয়াংয়ের ইশারায় স্যাংজি নিংকে সাইডে নিয়ে যায়, কারণ ওরা প্ল্যান করেছে আজ কিয়াং নিংকে প্রপোজ করবে। একটু পর ওরা নিংকে নিয়ে আসে, তবে নিং তো সেখান থেকে বের হয়ে যায় আর পেছন থেকে জাওশু আসে। আসলে এই পুরোটাই স্যাংজির জন্য ছিল। সে ওর বাবা মা ইয়ানও এখানে আসে। জাওশু ওকে বলে, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, আমিও একজন ভালো মানুষ, আমাকেও কেউ ভালোবাসতে পারে। এরপর ও হাঁটু গেড়ে বিয়ের জন্য প্রপোজ করে। তুমি কি আমাকে বিয়ে করবে? স্যাংজি অবশ্যই ওকে হ্যাঁ বলে। সবাই ওদেরকে কিস করতে বলে। দুজন দুজনকে কিস করে। ওরা একসাথে সমুদ্র কিনারায় হাঁটছিল। ওরা ওদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। প্রথম দেখায় সেই প্রেমে পড়া, কত অপেক্ষা আর ভুল বুঝাবুঝির পর অবশেষে ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।